তলিয়ে গেছে। সাগর ও নদী উত্তাল থাকায় স্বাভাবিক সময়ের তুলনায় পানি বেড়েছে ৩ থেকে ৪ ফুট। জোয়ারের পানিতে প্লাবিত নিঝুম দ্বীপ সহ বেশ কিছু অঞ্চল, বেশ কিছু রুটে বন্ধ রয়েছে নৌ চলাচল। বিস্তারিত জানতে আমরা ভোলার ইলিশা ফেরিঘাট থেকে ইমতিয়াজুর রহমানের কাছে যুক্ত হব এবং কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন মন্তস বেদজ্ঞ। প্রথমে আমরা চলে যাব ভোলায়। আমাদেরকে একটু জানাবেন শুভ, নোয়াখালীতে আমাদেরকে একটু জানাবেন যে আসলে ইমতিয়াজ, আপনি একটু জানাবেন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌ যোগাযোগ বন্ধ কিনা। মিম, সকাল থেকে কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ভোলার নদ নদীর পানি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ভোলার মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কথা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এতে করে ভোলার যে অভ্যন্তরীণ যে নৌরুটগুলো রয়েছে, গতকাল পর্যন্ত সকল নৌরুট বন্ধ থাকলেও কিন্তু আজ কিন্তু ভোলা থেকে সারা দেশের ঢাকা ভোলা ঢাকা বরিশাল সহ সকল রুটের নৌরুট কিন্তু বন্ধ করার কথা কিন্তু আমরা বিআইডব্লিউটিআর সূত্রে জানতে পেরেছি। এছাড়াও কিন্তু আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, বৈরী আবহাওয়ার কারণে ভোলার মেঘনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে ভোলার যে বিচ্ছিন্ন দ্বীপচর গুলো রয়েছে, চন্দ্রপুরের কুকরিমুখী, ঢালচর, চরপাতিলা, মনপুরার, কলাতলি, ভোলার মাঝের চর সহ বেশ কিছু প্রায় ৪ থেকে ৫টি দ্বীপচরের কিন্তু প্লাবিত হওয়ার কথাও কিন্তু আমরা জানতে পেরেছি। এতে করে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী অবস্থায় রয়েছে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নদীর যে স্রোত রয়েছে তা কিন্তু স্বাভাবিক তুলনায় অনেকাংশই বেশি কিন্তু বলে দেখতে পাচ্ছি। আমার পাশেই কিন্তু ইলিশা যেই ফেরিঘাট রয়েছে, ফেরিঘাটের লোয়াটার ঘাটের গ্যাংওয়ে কিন্তু ইতিমধ্যে ডুবে যাওয়ার চিত্র কিন্তু আমরা দেখেছি। এছাড়াও কিন্তু ভোলার যেই তজুমুদ্দিনের যেই বেড়িবাঁধ রয়েছে, রিংবেরির উপর দিয়ে কিন্তু পানি জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। এতে কিন্তু কিন্তু ওই এলাকার মানুষ একরকম আতঙ্কে এবং শঙ্কিত অবস্থা রয়েছে, কেননা ওই রিংবেরি ছুটে যাওয়ার সাথে সাথে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করবে, এতে করে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। এছাড়াও আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রেখে, ভোলার মনপুরায় কিন্তু বেড়িবাঁধ সংরক্ষণের কাজ চলমান রয়েছে। সেখানেও কিন্তু সুইচ গেট গুলো ভাঙা অবস্থা রয়েছে। ওই এলাকাও কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে। সেখানকাও কিন্তু গবাদি পশু সহ অন্যান্য মানুষজন কিন্তু প্লাবিত অবস্থায় রয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়াও কিন্তু যে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রেখে, ভোলার মেঘনা তেঁতুলিয়া নদী এবং সাগর মোহনায় বেশ কিছু মাছ ধরার ট্রলার কিন্তু এখন মাছ শিকার অবস্থায় গিয়েছিলেন। তাদেরকে ফিরিয়ে আনার জন্য জেলা প্রশাসন এবং মৎস্য বিভাগের পক্ষ থেকে ব্যাপকভাবে জানানো হয়েছে। তারাও কিন্তু ইতিমধ্যে ফিরে আসার জন্য কিছু কিছু ট্রলার ফিরে আসার চিত্র কিন্তু আমরা দেখেছি। সবসময় বলা যায় যে ভোলার যেই চিত্র রয়েছে, আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ভোলার মেঘনা নদী একরকম উত্তাল অবস্থা রয়েছে এবং ঘাট যে ইলিশা যেই লঞ্চ ঘাটের পল্টন একরকম মানে বিচ্ছিন্ন অবস্থা রয়েছে। ফেরিঘাটের অবস্থাও কিন্তু জড়সড়। এই দুরবস্থার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণের চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল আমার কাছে ভোলার এই ইলিশার মেঘনার পাড় থেকে সর্বোচ্চ তথ্য। এবার আমরা যাব কক্সবাজারের সহকর্মী মন্তস বেদজ্ঞর কাছে। মন্তস, জানাবেন সমুদ্র উত্তাল কিনা এবং পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থায় কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত সাগরের যে চিত্র দেখেছি সেটি একেবারে উত্তাল বলা যায়, এবং বিপুল মানুষ কিন্তু এখানে সেই পরিস্থিতিতেও সৈকতে সমবেত হয়েছিল, এবং এখানে যারা কর্মরত লাইফগার্ড সদস্যরা রয়েছেন এবং জেলা প্রশাসনের যারা বীজ কর্মী রয়েছেন তাদের পক্ষ থেকে বারবার কিন্তু সমুদ্রে নামার ক্ষেত্রে পর্যটকদের নিষেধ করা হয়েছে, এবং তারা যতটুকু আসলে পেরেছেন পর্যটকদের সাগরে নামার ক্ষেত্রে নিবৃত্ত করার চেষ্টা করেছেন, এবং অনেকে তারপরেও আমরা দেখেছি যে সেই নিষেধাজ্ঞা অমান্য করে অনেকে সমুদ্র স্নান করেছেন। সব মিলিয়ে দুপুরের পর থেকে যেহেতু ভাটা শুরু হয়েছে এবং এই মুহূর্তে সাগরের যে উত্তাল ভাব সেটি এখনও পরিলক্ষিত হলেও সকালের তুলনায় সেই উত্তাল ভাবটি কিছুটা কমেছে, এবং সকালে আমরা দেখেছি যে এই কক্সবাজার শহরের নিকটবর্তী যে উপকূলীয় এলাকা, এখানেই কয়েক 20 থেকে 30টি অন্তত এখানে ঝাউ গাছ উপড়ে পড়েছে, এবং বিভিন্ন জায়গায় আসলে ভাঙন তৈরি হয়েছে। এবং আমরা কক্সবাজারের যে দ্বীপ উপজেলাগুলো রয়েছে, বিশেষত যে মহেশখালী দ্বীপ রয়েছে, কুতুবদিয়া দ্বীপ রয়েছে, এর মধ্যে মহেশখালী দ্বীপের ছোট মহেশখালী এলাকা এবং আদিনাথ মন্দির সংলগ্ন যে এলাকাটি রয়েছে সেখানে বেশ কিছু পরিবার আসলে জোয়ারের সময় পানিবন্দী হয়ে পড়েছে, এবং কয়েকশো পরিবার সেখানে পানিবন্দী রয়েছে বলে স্থানীয় লোকজন আমাদেরকে জানিয়েছে।
এর বাইরে টেকনাফের যে শাহপুরের দ্বীপ, সেখানে বেড়িবাঁধের আশপাশে যারা বসবাসরত রয়েছেন তাদের মাঝেও একটা উদ্বেগ উৎকণ্ঠা আসলে কাজ করছে। বেড়িবাঁধের নিকটবর্তী ঘরগুলোতেও সকালে পানি প্রবেশ করেছে এবং কুতুবদিয়া দ্বীপের যে বিস্তীর্ণ উপকূলীয় এলাকা, সেখানেও বিভিন্ন জায়গায় আসলে ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করেছে বলে আমরা খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত সেখানে লোকালয়ে খুব একটা ক্ষয়ক্ষতি হয়েছে সে ধরনের কোনো তথ্য আসলে আমরা পাইনি। এবং কক্সবাজার শহরের যে সমিতিপাড়া কুতুবদিয়া পাড়া অংশ, সেখানে সকালে যখন ব্যাপক বৃষ্টিপাত হয়েছে কিংবা রাতে যখন ভারী বৃষ্টিপাত হয়েছে, তখন সেই সব এলাকায় সেখানে প্রচুর মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল। পরবর্তীতে সেই পানি ফাটা শুরু হওয়ার সাথে সাথে সেই পানি এইসব এলাকা থেকে নেমে গিয়েছে এবং বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। তবে যেহেতু জোয়ার আবার যখন শুরু হবে তখন আবারও পানির উচ্চতা বৃদ্ধি পেতে পারে এবং লোকালয়ে আবারও প্লাবিত হতে পারে, সেই ধরনের শঙ্কা এখানকার উপকূলের মানুষের মাঝে রয়েছে। মিম, এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মন্তাজ বেদকে। এবার আমরা যাব নোয়াখালীতে সহকর্মী নাসিম শুভর কাছে। শুভ, একটু জানাবেন নোয়াখালীতে নিম্নচাপের প্রভাব কতটা পড়েছে এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি? মিম, বঙ্গোপসাগরে সৃষ্ট যে নিম্নচাপ সেটি কিন্তু ইতোমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে আমরা আবহাওয়া অফিস সূত্রে জানতে পেরেছি। আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর যে দ্বীপ উপজেলা হাতিয়ার হরণী ইউনিয়ন, এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মেঘনা নদী, সেটি কিন্তু গতকাল সকাল থেকে উত্তাল ছিল এবং সেই মেঘনা নদীর জোয়ার স্বাভাবিক সময় থেকে কিন্তু 4 থেকে 6 ফুট অধিক উচ্চতায় গতকাল দিনভরও জোয়ার হয়েছে এবং আজও কিন্তু সকাল থেকে জোয়ারের পানি অনেক উঁচুতে প্লাবিত হচ্ছে, যার কারণে কিন্তু নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে প্লাবিত হয়েছে। এবং আমার পিছনে যে লোকালয়টি আছে হরণী ইউনিয়নের, এই লোকালয়ে কিন্তু আজ সকাল থেকে পানি প্রবেশ করেছে এবং এখানে বেশ কিছু ঘর বাড়ি কিন্তু ইতিমধ্যে পানিতে ভেসে গেছে, দোকানপাটও ভেসে গেছে বলে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে এসে কথা বলেছি স্থানীয়দের সাথে, তারা জানিয়েছে গতকাল সকাল থেকে কিন্তু নদী এবং সাগর উত্তাল থাকায় বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর যে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রয়েছে হাতিয়ার সাথে সারা দেশের নৌ চলাচল বন্ধ রয়েছে এবং এটি আজ পর্যন্তই কিন্তু বন্ধ রয়েছে। এছাড়া হাতিয়া ছাড়াও কিন্তু হাতিয়া উপজেলার যেই 30টির মতো বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে, সেই দ্বীপগুলোর মধ্যে কিন্তু প্রায় 5 থেকে 6টি দ্বীপে ইতিমধ্যে জনবসতি যেগুলোতে গড়ে উঠেছিল সেগুলোর বাসিন্দারাও কিন্তু অনেকটা আতঙ্কে রয়েছেন, কারণ সে সকল দ্বীপে কিন্তু আসলে তাদের জন্য নেই কোনো আশ্রয় কেন্দ্র, নেই কোনো আসলে তাদের তীর সুরক্ষা পাওয়া, যার কারণে কিন্তু সামান্য জোয়ার এলেই যে দ্বীপে পানি প্রবেশ করতেও সেই দ্বীপগুলোতে কিন্তু 4 থেকে 6 ফুট জোয়ারে অনেকগুলোতে ঘর বাড়িতে কিন্তু গতকাল থেকেই পানিতে প্লাবিত হয়ে আছে এবং আজও কিন্তু সেগুলো ডুবে আছে এবং এখন পর্যন্ত উন্নতির কোনো লক্ষণ নেই। তো আমি যেখানে আছি এখানে স্থানীয়রা বলছেন আজ সকাল থেকে জোয়ারের যে পানির উচ্চতা সেটি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তাদের অনেকেরই ঘর বাড়ির টিনের ঘর যেগুলো ছিল সেগুলো অনেকগুলো কিন্তু নদীতে ভেসে গেছে। এই এলাকার যে দোকানপাট গুলো ছিল সেগুলোরও বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেকে আসলে সব হারিয়ে নিঃস্ব হয়েছেন। পাশাপাশি এই এলাকার যে মাছের ঘেরগুলো ছিল সেগুলো কিন্তু ইতোমধ্যেই জোয়ারের পানিতে একদম ভেসে গেছে এবং সেই ঘেরগুলোতে থাকা মাছগুলো কিন্তু জোয়ারের পানির সাথে ভেসে গেছে, যার কারণে কিন্তু যারা মাছ চাষি রয়েছেন এবং ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু অনেকটা ক্ষতির মুখে পড়েছেন। এছাড়া এই এলাকার যে ছোটখাটো সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু পানিতে ইতোমধ্যে তলিয়ে গেছে বিচ্ছিন্ন উপজেলা হাতিয়ার নিজুম দ্বীপও, যার কারণে এই সকল এলাকার যে সকল বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু অনেকটা পানিবন্দী অবস্থায় দিন যাপন করছেন। তো মিম, এই ছিল আসলে নোয়াখালী থেকে আবহাওয়া নিয়ে আমার কাছে এখন অব্দি সব শেষ। নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসিম।